গত ক্লাসে আমরা শিখেছি ভার্ব ইন ডিটেলস অথবা ইংরেজিতে ভার্বের নারী নক্ষত্র। সেখানে আমরা যেটা শিখেছি যে প্রথমে আমরা শিখেছি যে ভার্ব কাকে বলে বা ভার্বের সংজ্ঞা। যে সমস্ত ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। অন্যভাবে আমরা বলতে পারি যে সমস্ত ওয়ার্ড দিয়ে হওয়া যাওয়া খাওয়া করা ইত্যাদি কাজ করা বোঝায় তাদেরকে ভার্ব বলে। এই জন্য ভার্বকে ডুইং ওয়ার্ড বলা হয়, তাই না? ভার্বকে কি বলা হয়? ডুইং ওয়ার্ড। আর একটা জিনিস যেটা আমরা ওখানে তারপরে যেটা শিখেছি সেটা হচ্ছে ভার্বের প্রকারভেদ। একটা ভার্বকে হচ্ছে আমরা 4টি ধাপে ভাগ করতে পারি। প্রথম ধাপটা ছিল হচ্ছে কি ছিল? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। তারপর একটা ছিল কি? প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। দ্বিতীয় ধাপে আমরা যে 2 ভাগে ভাগ করেছি সেটা হচ্ছে প্রথমটা ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক্রিয়া। তৃতীয় ধাপে আমরা ভার্বকে যে 2 ভাগে ভাগ করেছি সেটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা কি? সমাপিত ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব অসমাপিত ক্রিয়া। তারপরে চতুর্থ ধাপে আমরা যেটা শিখেছি স্টেট ভার্ব এবং হচ্ছে ইভেন্ট ভার্ব। স্টেট ভার্ব মানে হচ্ছে অবস্থানধর্মী ক্রিয়া আর ইভেন্ট ভার্ব মানে ঘটনাধর্মী ক্রিয়া। এইগুলো আমরা শিখেছি। এবং আজকের পরবর্তী ক্লাসটা হচ্ছে আজকের ক্লাসে অর্থাৎ এইটা ভার্বের হচ্ছে পার্ট 2। ভার্ব সম্পর্কীয় ক্লাসটার হচ্ছে পার্ট 2 হচ্ছে আজকের ক্লাসে আমরা জানবো যে ইউজেস অফ প্রাইমারি অক্সিলারি অথবা টেন্স অক্সিলারি। তো আমরা ইউজেস অফ প্রাইমারি অক্সিলারি এবং টেন্স অক্সিলারিতে আমরা যে জিনিসটা শিখবো, প্রথমে আমাদের যেটা আছে প্রাইমারি অক্সিলারি সেটা হচ্ছে বি ভার্ব। তো বি ভার্ব কোনগুলো আমরা জানি? এম ইজ আর বিন বিং, তাই না? এইগুলো এম ইজ আর ওয়াজ আর বিন বিং। তো এখানে আমরা বি ভার্বের কয়েকটা ব্যবহার আমরা দেখাতে চাই। বি ভার্ব সাধারণত ব্যবহার হয় কোনগুলোই? কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স বোঝাতে। কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স বলতে কোনগুলো? যে টেন্সগুলো হচ্ছে কন্টিনিউয়াস, চলমান, এখন ঘটছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বি ভার্বগুলো ব্যবহার হয়, তাই না? যেটা চলমান এখন ঘটছে সেটাকে বলে প্রোগ্রেসিভ টেন্স বা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, তাই না? আর কোথায় বসে? প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব বসে, তাই না? প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব বসে। যেমন দেখো বিটা আমরা দেখাই। যেমন দেখো প্রথমে দেখো বি, যেমন যদি বলি আই অ্যাম কি টিচিং ইউ ইংলিশ নাও। আই এম টিচিং ইউ ইংলিশ নাও, তাই না? অথবা নাও দিলাম না, হ্যাঁ, আই এম টিচিং ইউ ইংলিশ, আমি তোমাদেরকে এখন ইংরেজি পড়াচ্ছি। তাইলে এখানে কিন্তু দেখো বি ভার্ব ব্যবহার হয়েছে এবং এটা প্রোগ্রেসিভ। কোথাকার প্রোগ্রেসিভ? প্রেজেন্টের প্রোগ্রেসিভ, তাই না? এটাকে যদি আমরা পাস্ট প্রোগ্রেসিভ হিসাবে ব্যবহার করতে চাই তাহলে আমরা কি বলবো? তাহলে আই ওয়াজ বলবো। I was teaching you. I was teaching you English. teaching you English. I was teaching you English. আমি তোমাদেরকে ইংরেজি পড়াইতেছিলাম আর ওইটা আমি তোমাদেরকে ইংরেজি পড়াচ্ছি। এখন যদি আমরা এখানে লিখতাম নাও, আই এম টিচিং ইউ ইংলিশ নাও, আমি তোমাদেরকে এখন ইংরেজি পড়াচ্ছি, কন্টিনিউয়াস, বর্তমান, চলমান। আবার যদি বলতাম আই ওয়াজ টিচিং ইউ ইংলিশ অ্যাট দ্যাট ডে, তাইলে হয়তো কি সেদিন আমি তোমাদেরকে ইংরেজি পড়াইতেছিলাম। তাইলে হচ্ছে আগের কোনো চলমান ঘটনা বোঝাচ্ছে, তাই না? তাহলে চলমান সেটা আগের হোক আর পরের হোক এটা বিষয় নেই। বিষয় হচ্ছে প্রোগ্রেসিভ হলেই অর্থাৎ কন্টিনিউয়াস হলেই সেখানে হচ্ছে আমরা বি ভার্ব বসাতে পারি, তাই না? কন্টিনিউয়াস হলেই বি ভার্ব বসাতে পারি। এখন এইটাকে আমরা যদি আবার
আমরা এখানে আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আমরা বিভাগ বসাতে পারি। কোথায় বসাতে পারি? প্যাসিভ ভয়েসে আমরা বিভাগ বসাতে পারি। এখন এখানে আরেকটা জিনিস দেখো, যদি আমরা বলি, আমরা যদি এইটাকে প্যাসিভ করি তাহলে কি হবে? এইটাকে যদি আমরা প্যাসিভ করি, এইটা কি আমরা মনে করো প্যাসিভ করলাম, প্রথমটা যদি প্যাসিভ করে আমরা কি লিখতে পারি? ইউ দিয়েও শুরু করতে পারি, ইংলিশ দিয়েও শুরু করতে পারি, তাই না? তাহলে ইউ আর বিং টট, TAUGHT, you are being taught English by me. তাই না? তাইলে এখানে দেখো আবার দেখো বিং ব্যবহার হয়ে গেছে প্যাসিভ ভয়েস। হ্যাঁ, আবার এখানে আরো আছে, তাই দেখো প্যাসিভও কিন্তু ব্যবহার হচ্ছে, প্যাসিভও কিন্তু ব্যবহার হচ্ছে। আবার এখানে দেখো এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে ওই একইভাবে কি হবে? হবে ইউ আর বিং টট, TAUGHT, you are being taught English by me. by Me. me. এখানেও দেখো আর বিং ব্যবহার হয়েছে, আরও ব্যবহার হয়েছে, আবার বিংও ব্যবহার হয়েছে। তাইলে কিন্তু আমরা এইভাবে কি হতে পারে? বিভার্ব হচ্ছে যে কোনো প্রোগ্রেসিভ টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট প্রোগ্রেসিভ, পাস্ট প্রোগ্রেসিভ এবং প্যাসিভ ভয়েসেই আমরা কিন্তু বিভার্বগুলো ব্যবহার করি। তাই কোথায় কোথায় ব্যবহার করছি? 3টা জায়গা কিন্তু মনে রাখতে হবে: প্রেজেন্ট প্রোগ্রেসিভ, পাস্ট প্রোগ্রেসিভ, আর কোথায়? প্যাসিভ ভয়েস। প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ মানে কি? প্রোগ্রেসিভ মানে গুড, প্রোগ্রেসিভ মানে কন্টিনিউয়াস, যেটা চলমান, তাই না? তাহলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ, পাস্ট প্রোগ্রেসিভ আর হচ্ছে প্যাসিভ ভয়েস। তাইলে বিভার্বের ব্যবহারের ক্ষেত্র কি মনে রাখতে হবে তোমাদের? একটা হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ, বা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরেকটা কোথায়? পাস্ট কন্টিনিউয়াস, আরেকটা কোথায়? প্যাসিভ। এই 3টে জায়গায় কিন্তু বিভাগ ব্যবহার হয়, এটা মনে রাখতে হবে। তাহলে বিভাগ কোথায় কোথায় ব্যবহার হয়? আর প্যাসিভ ভয়েসে বিভাগ ব্যবহার হয়। তারপরে আরো বিভার্বের ব্যবহারের কিছু ক্ষেত্র আছে। বিভার্ব আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে? প্রিন্সিপাল ভার্ব যেমন যেমন আমি স্টুডেন্ট, তাই না? এখানে কিন্তু এই এম কারো সাহায্য করছে না, কারো সাহায্য না করলে সে তো কি তাইলে কি স্বাধীনভাবে ব্যবহার হচ্ছে, তাই না? আমরা তো শিখেছি যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে ব্যবহার হয় তাকেই বলা হয় মেন ভার্ব, তাই না? তাইলে ওখানে কিন্তু আমি স্টুডেন্ট, ওখানে কিন্তু এম কিন্তু স্বাধীনভাবে ব্যবহার হচ্ছে একা একা, কারো সাহায্য ছাড়া। ঠিক তেমনি ভাবে উই আর স্টুডেন্ট, তাই না? তারপরে হতে পারে কি আই এম ওয়েল, তারপরে কি হতে পারে হি ইজ অ্যাট হোম, তিনি এখন বাড়িতে আছেন, তাই না? এরকম এগুলো সবই কিন্তু কি মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব কিন্তু টু বি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তাইলে প্রিন্সিপাল ভার্ব হিসেবেও বি ভার্ব ব্যবহার হতে পারে, তাই তো? প্রিন্সিপাল ভার্ব হিসেবেও বি ভার্ব ব্যবহার হতে পারে। তাই নিয়ে নিলাম এখানে প্রিন্সিপাল। প্রিন্সিপাল ভার্ব হিসেবেও বি ভার্ব ব্যবহার হতে পারছে। তারপরে কি বলছে? আর কিভাবে ব্যবহার হতে পারে? বি ভার্ব আর কিভাবে ব্যবহার হতে পারে? আর কি কোনোভাবে ব্যবহার হতে পারে? যদি বলি, মনে করো
দে আর ব্রেভ সোলজার্স, দে আর ব্রেভ সোলজার্স, এটা কিভাবে ব্যবহার হচ্ছে, এটা কিভাবে ব্যবহার হচ্ছে, সাহায্যকারী ক্রিয়া হিসেবে। দে আর ব্রেভ সোলজার্স, এটা কিভাবে ব্যবহার হচ্ছে, এটাও কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, সাহায্যকারী নাই। দে আর ব্রেভ সোলজার্স, এখানে আর এর সাথে আর কারো কোনো সাহায্য নিচ্ছে বা কারো সাহায্য করছো না, আর এখানে স্বাধীনভাবে ব্যবহার হচ্ছে। ব্রেভ মানে কি সাহসী, সোলজার মানে কি সৈনিক, সেনা, তারা হচ্ছে সাহসী সৈনিক বা সাহসী সেনা, তারা হচ্ছে কি বলে সাহসী সৈনিক বা সাহসী সেনা। তাইলে এখানে বিভার এখানে কিন্তু যেটা আরটা ব্যবহার হচ্ছে একটু নোট মানে খেয়াল করতে হবে। তুমি হাসছো কেন, হোয়াই আর ইউ লাফিং, হোয়াটস ইউর প্রবলেম, হ্যাভ ইউ এনি প্রবলেম, if you have you may go out from the classroom, at once you may go out. তারপরে দেখো, তারপরেরটা আমরা বি ভার্বের পরে প্রাইমারি অক্সিলারিতে কি আছে, টু হ্যাভ, তাই না, হ্যাভ ভার্ব। আমরা জানি, আমরা শিখেছি হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, এইগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, এইগুলো হ্যাভ ভার্ব। এখানে হ্যাভ ভার্ব নোটের দিকে খেয়াল করবা তোমরা। হ্যাভ ভার্বে হ্যাভ ভার্ব কখন ব্যবহার হয় দেখো, হ্যাভ ভার্ব ব্যবহার হয় পারফেক্ট টেন্স বোঝাতে এবং প্যাসিভ ভয়েস বোঝাতে। কোথায় ব্যবহার হয়, পারফেক্ট টেন্স বোঝাতে আর প্যাসিভ ভয়েস বোঝাতে, তাই না, পারফেক্ট টেন্স আর প্যাসিভ ভয়েসে কিন্তু হ্যাভ ভার্ব ব্যবহার হয়। কোথায় কোথায় ব্যবহার হয় আবার বলো, পারফেক্ট টেন্স আর প্যাসিভ ভয়েস। এখন পারফেক্ট টেন্স কোন কোন পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট আছে, তাই না, তারপরে আছে কি পাস্ট পারফেক্ট আছে, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে না, তারপরে আছে প্যাসিভ ভয়েস, তাই না, এইগুলোই কিন্তু কি বসে, হ্যাভ ভার্ব ব্যবহার হয়, তাই না। তারপরে কোন জায়গায় বসে, নমিনেটিভ অ্যাবসলিউট হিসাবেও আছে হ্যাভ ভার্ব ব্যবহার হয়। আমরা এই ব্যবহারগুলো একটু দেখি। প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে কিভাবে হ্যাভ বসে আমরা দেখি। এটা মুছলাম, হ্যাঁ, তাইলে এটা কিন্তু আমরা এই ব্যবহারটা বি, তাই না। তারপরে আসবে কি হ্যাভ, তাইলে হ্যাভ ভার্ব কোথায় কোথায় বসে, I have done the work, I have done the work, এই যে হ্যাভ বসেছে, এটা কোন টেন্স, পারফেক্ট টেন্স, also have has verb to be অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর কোথায় বসতে পারে, I had done the work before you came, তুমি আসার আগেই আমি কাজটা শেষ করেছি বা কাজটা করেছি। তাইলে এখানে হ্যাড বসলো, হ্যাড ডান, এটা কিন্তু হচ্ছে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। তারপরে আরেকটা কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, I have been doing the work for 3 hours, আমি 3 ঘন্টা যাবত কাজটি করতেছি। এখানেও দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কিন্তু কি বসলো, এখানে বসলো হ্যাভ। তাইলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না। এটা কি প্রেজেন্ট পারফেক্ট, তাই না। এটা কি পাস্ট পারফেক্ট, এটা কি প্রেজেন্ট
পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? আর কোথায় বসবে? নমিনেটিভ অ্যাবসলিউট হিসাবে বসবে, তাই না? নমিনেটিভ অ্যাবসলিউট হিসাবে সেটা কিভাবে আমরা দেখাতে পারি? সেটা যেমন দেখাতে পারি, দ্য সান হ্যাভিং রাইজেন ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্ড। দ্য সান হ্যাভিং রাইজেন ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্ড এর মানে কি? দ্য সান হ্যাভিং রাইজেন ডার্কনেস ডিসঅ্যাপিয়ার এর মানে জানো? সূর্য উঠার পরে, দ্য সান হ্যাভিং রাইজেন, যখন সূর্য উঠে গেছে তখন কি হয়েছে? ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্ড, অর্থাৎ অন্ধকার বিলীন হয়ে গেছে। সূর্য ওঠার পরে আর আলো অন্ধকার থাকে? তখন আলো হলো। এই জন্যই বলছে সান, দ্য সান হ্যাভিং রাইজেন ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্ড, তাই না? দ্য সান হ্যাভিং রাইজেন দেখাই আমরা, দ্য সান having risen darkness disappeared. The sun having risen darkness disappeared, অথবা having the sun risen, এমন হয় having the sun risen, হ্যাঁ, darkness disappeared, অর্থাৎ কি? সূর্য ওঠার পর অন্ধকার বিলীন হয়ে গেছে, তাই না? এইটা কি হিসাব ব্যবহার হলো? নমিনেটিভ অ্যাবসলিউট হিসাব ব্যবহার হয়েছে। নমিনেটিভ অ্যাবসলিউট হিসাবে, নমিনেটিভ অ্যাবসলিউট, নমিনেটিভ অ্যাবসলিউট হিসাবে। তাইলে এই যে এখানে কি কিভাবে ব্যবহার হইলো? হ্যাভ ভার্ব, একটা প্রেজেন্ট পারফেক্ট, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর একটা অ্যাবসলিউট। তারপরে টু হ্যাভ আর কিভাবে বসতে পারে? টু হ্যাভ বসতে পারে প্রিন্সিপাল ভার্ব হিসেবেও, কিন্তু টু হ্যাভ বসতে পারে, তাই না? আবার প্যাসিভ ভয়েসও বসতে পারে। এখন এইটাকে যদি আমরা প্যাসিভ করি, প্রথম বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করি, তাহলে কি হবে? দ্য ওয়ার্ক has been done by me. এটা কি হলো? প্যাসিভ। এটা কি সব ব্যবহার হইলো? এই যে হ্যাজ বুঝেছো, তাইলে এটা প্যাসিভ ভয়েসও কিন্তু কি বলে তোমার হ্যাভ ভার্ব বসতে পারে, তাই না? প্যাসিভ ভয়েসও বসতে পারে না? তারপরে হ্যাভ ভার্ব কিন্তু মূল ভার্ব হিসেবেও বসতে পারে। কিভাবে বসতে পারে? টু হ্যাভ প্রিন্সিপাল ভার্ব হিসেবেও বসতে পারে, পারে না? একটা উদাহরণ বলো তো নি। I have a cow. হ্যাঁ, I had a pen, তাই না? সেটা তাহলে প্রিন্সিপাল ভার্ব হবে। I have a cow, I have a cow, অথবা I had a cow, তাই না? এটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব হিসাবে, এটা প্রেজেন্ট টেন্সে বসলো, এটা পাস্ট টেন্সে, তাই না? প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব অফ কি? ভার্ব অফ প্রেজেন্ট। আর এটা কি? প্রিন্সিপাল ভার্ব অফ পাস্ট, তাই না? তাইলে প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কিন্তু টু হ্যাভ ভার্ব বসতে পারে, ঠিক আছে? তারপরে কিভাবে বসতে পারে টু হ্যাভ? আর কোথায় বসতে পারে? আমি নিজে আসি, নিজে ছিলাম, তাই না? তুমি নিজে আসো, তাই না? এরকম ক্ষেত্রেও কারো কিছু আছে বোঝাতে, মানে কারো কোনো কিছুর অধিকার, যেমন এই যে আমরা এখানে করলাম, হ্যাঁ, আই হ্যাভ এ কাউ, তার মানে এই গরুটার অধিকার আমার। আই হ্যাড আ কাউ, গরুটার অধিকার আমার ছিল, তাইলে এরকম অধিকার বোঝাতে, বা কি বলে আমি নিজে আসি, তাই না? এরকম বোঝাতেও কিন্তু আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি। যেমন
উই হ্যাভ গট এ কটেজ ইন দ্য ভিলেজ, অথবা দে হ্যাভ গট এ স্মল ফ্ল্যাট, তাই না? উই হ্যাভ গট এ কটেজ ইন দ্য ভিলেজ মানে কি, আমরা গ্রামে একটা কটেজ পেয়েছি। কটেজ মানে কুটি বাড়ি, ছোট্ট ঘর, কটেজ। উই হ্যাভ গট এ হাট মানে কি, হাট মানে কুড়ি ঘর। তাইলে যদি বলি আই হ্যাভ গট আ হাট, তাই না? আই হ্যাভ গট আ হাট ইন দ্য ভিলেজ, এটাকে যদি বলি আই হ্যাভ গট আ, আই হ্যাভ গট আ হাট ইন দ্য ভিলেজ। আমরা গ্রামে একটা কি কুড়ি ঘর পেয়েছি। তাহলে এই দেখো এখানে কি পাওয়া অর্থে, পাওয়া অর্থে কিন্তু বুঝলো বসলো, তাই না? পাওয়া অর্থও আমরা টু হ্যাভ ভার্বকে আমরা কি বসাতে ব্যবহার করতে পারি, তাই না? তাইলে হ্যাভ ভার্বটা আমরা কি কি আমরা তালিকা করব কি কি, প্রেজেন্ট পারফেক্ট হিসাবে, তাই না? প্রেজেন্ট পারফেক্ট, আর কি পাস্ট পারফেক্ট, তাই না? আর কি Present perfect continuous. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর কি নমিনেটিভ অ্যাবসলুট, তাই না? আর কি প্যাসিভ, তাই না? প্যাসিভ, আর কি প্রিন্সিপাল ভার্ব অফ প্রেজেন্ট। তার মানে এক কথায় আমরা লিখি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বা মেইন ভার্ব, তাই না? মেইন ভার্ব। আর কি আরেকটা হচ্ছে পাওয়া অর্থে, নিজের কিছু আছে থাকে, হ্যাঁ অধিকার বোঝাতে, হ্যাঁ বিলংস, যেটা এরকম ক্ষেত্রে। তো এইগুলো জানলেই হবে। তোমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ নমিনেটিভ অ্যাবসোলিউট, প্যাসিভ ভয়েস, মেইন ভার্ব। এই সমস্ত জায়গায় কি বসে, হ্যাভ ভার্বকে আমরা ব্যবহার করতে পারি, তাই না? তারপরে আমরা সর্বশেষ কি আছে আমাদের হচ্ছে কি বলে প্রাইমারি অক্সিলারিতে, সর্বশেষ কি আছে প্রাইমারি অক্সিলারি বা টেন্স অক্সিলারিতে আরেকটা আছে কিন্তু, সেটা হচ্ছে ডু ভার্ব, তাই না? ডু ভার্বকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেই বিষয়ে আমরা জানবো। ডু ভার্ব আমরা প্রথমে ব্যবহার করতে পারি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে, আমরা ব্যবহার করতে পারি, তাই না? আর কোথায় ব্যবহার করতে পারি ডু ভার্বকে, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে, নেগেটিভ করতে, তাই না? আর কোথায় প্রশ্নবোধক বাক্য, নেগেটিভ, মূল ভাব, তাই না? এই ভাবগুলি, এইসব জায়গাগুলি আমরা ব্যবহার করি। এটা কি মুছে দিলাম? তারপরে কি ডু ভার্ব, তাই না? ডু ভার্ব নাই, ডু ভার্বটা আমরা কোথায় ব্যবহার করতে পারি প্রশ্ন করতে, তাই না? যেমন ডু ইউ লাইক মি, ডু ইউ লাইক মি, এখানে কি জিজ্ঞাসা, তাই না? জিজ্ঞাসা, এটা জিজ্ঞাসা নাই। তারপর আমরা কোথায় ব্যবহার করতে পারি নেগেটিভ করতে, আই ডোন্ট লাইক ইউ, আই ডোন্ট লাইক ইউ, তাইলে এটা কি না বোধক, না বোধক নেগেটিভ, তাই না? না বোধক, না বোধক বাক্য তৈরি করতে, তাই না? আর কোথায় ব্যবহার করতে পারি মূল ভাব, হ্যাঁ যেমন আই can't do without you, তোমার ছাড়া আমি চলতে পারি না। হ্যাঁ এখানে ডু মানে কি চলা, তাইলে এটা কি মূল ভার্ব হইল না? মূল ভার্ব বা মেন ভার্ব হইল না? মূল ভার্ব হিসেবে এই তিন ভাবে আমরা ডুকে সাধারণত ব্যবহার করতে পারি, তাই না? কি কিভাবে? একটা হচ্ছে জিজ্ঞাসা করার জন্য, বাক্যকে নেগেটিভ করার জন্য, আর কিসের জন্য মূল ভার্ব হিসেবে বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে। এই তিন ভাবে কিন্তু আমরা ডুকে ব্যবহার করতে পারি। তাহলে ডু ভার্বের ব্যবহারটা কি
ডুটা আমরা একটা জিজ্ঞাসা জিজ্ঞাসা আর কোথায় না বোধক আর কোথায় মূল ভাব এই তিন ভাবে ব্যবহার করতে পারি, তাই না? এই তিন ভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা এখানে যেহেতু যে জিনিসটা আমরা দেখেছি সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্বের যে দুটো টাইপস আছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারিজ এবং অথবা টেন্স অক্সিলারি, আর একটা মোডাল অক্সিলারি। আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে ইউজেস অফ প্রাইমারি অক্সিলারিজ বা টেন্স অক্সিলারি। তাইলে ইউজেস অফ প্রাইমারি অক্সিলারি বা টেন্স অক্সিলারিতে আমরা কি শিখলাম, কোথায় কিভাবে বি ভার্বগুলো আমরা কোথায় ব্যবহার করতে পারবো, বি ভার্বগুলো আমরা ব্যবহার করতে পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই না? তারপরে কোথায় ব্যবহার করতে পারবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবো, তারপরে প্যাসিভ ব্যবহার করতে পারবো, তারপরে ব্যবহার করতে পারবো প্রিন্সিপাল ভার্ব হিসেবে, তাই না? এই চার ভাবে আমরা বি ভার্বটা ব্যবহার করতে পারবো। আর হ্যাভ ভার্বটা কোথায় ব্যবহার করতে পারবো, হ্যাভ ভার্বটা ব্যবহার করতে পারবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে, তারপরে ব্যবহার করতে পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তারপরে ব্যবহার করতে পারবো নমিনেটিভ অ্যাবসলিউটে, তারপরে অ্যাবসলিউট হিসাবে, তারপরে ব্যবহার করতে পারবো প্যাসিভ ভয়েসে, তারপরে ব্যবহার করতে পারবো মেইন ভার্ব হিসাবে বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে। আর কোথায় ব্যবহার করতে পারবো, আর 3 নম্বর যেটা ডুটা কোথায় ব্যবহার করতে পারবো, ডু ভার্ব হচ্ছে ডু, ডিড আর ডাজ, তাই না? এটা হচ্ছে সবটাই ডুর রূপ, সবটাই কিন্তু ডুর রূপ। যেমন আমরা এখানে কিন্তু দেখেছি শুধুমাত্র কি বলে ডুটাই দেখেছি 3 বারই, হ্যাঁ, ডিড ডাজ কিন্তু আমরা দেখাইনি। তো ডিড ডাজের উদাহরণ আমি বলে দিচ্ছি। ডু ভার্বটা আমরা ব্যবহার করতে পারবো জিজ্ঞাসার ক্ষেত্রে, যেমন এটাকে যদি আমরা ডিড দিয়ে জিজ্ঞাসা করি তাহলে ডিড ইউ ডু দ্য ওয়ার্ক লাস্ট নাইট, গত রাত্রে তুমি কি কাজটি করেছিলে, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক লাস্ট নাইট, তুমি কি গত রাত্রে কাজটি করেছিলে। এই ডিড কিন্তু ডুরই রূপ, পাস্ট টেন্স বলে আমরা ডিড ব্যবহার করছি, একই জিনিস। তারপরে হচ্ছে না বোধকে কি আমি কাজটি করতে পারিনি, গত রাত্রে আমি কাজটি করতে পারিনি, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক লাস্ট নাইট, আমি গত রাত্রে কাজটি করতে পারিনি, তাহলে পাস্ট টেন্স বলে আমি ডিড ব্যবহার করছি, তাই না? তারপরে মূল ভার্ব হিসেবেও আমরা ডিড ব্যবহার করতে পারি, আই ডিড দ্য ওয়ার্ক লাস্ট নাইট, আমি গত রাত্রে কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক লাস্ট নাইট, গত রাত্রে আমি কাজটি করিলাম বা করেছিলাম, তাই না? তো এখানে কিন্তু ডু ডিড ডাজ এটা মেটার নাই, মেটার হচ্ছে ডু ব্যবহার হচ্ছে কিনা। ডুর অন্য দুটো রূপ হচ্ছে ডাজ এবং ডিড। ডাজকে যদি আমরা ব্যবহার করতে চাই, ডাজ হি লাইক ইট, সে কি এটা পছন্দ করে, তাই না? হি ডাজ নট লাইক ইট, সে এটা পছন্দ করে না। হি ডাজ ইট, সে এটা করে, তাই না? ডাজ ব্যবহার হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা ডু, ডিড এবং ডাজকে আমরা ব্যবহার করতে পারি কি কিভাবে, জিজ্ঞাসা করার জন্য, বাক্যে কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য, তারপরে না বোধক কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য, তারপরে কি জন্য ব্যবহার করতে পারি, মূল ভার্ব হিসাবে কোনো এক্সপ্রেশন করার জন্য আমরা হচ্ছে ডুকে ব্যবহার করতে পারি। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কারণ হচ্ছে এইগুলো দিয়ে তুমি কি বলে যে প্রাইমারি অক্সিলারি এবং টেন্স অক্সিলারি যেগুলো, এগুলো দিয়েই তুমি অধিকাংশ এক্সপ্রেশন তুমি প্রকাশ করতে পারবা স্পোকেন এবং রিটেন ইংলিশে। এরপরে আমাদের যেটা থাকবে পরবর্তী ক্লাসে কি ইউজেস অফ মোডাল বা ইউজেস অফ মোডাল অক্সিলারি, এটা থাকবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।